বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তোর গ্রামের বাড়ি যাচ্ছি। রাত তখন 12:30। বন্ধুর বাড়ি অনেক দূর হয়, সময় কাটছিল না। মনটা ভীষণ খারাপ ছিল, তাই সময় কাটানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা মেসেজ এলো। আমার সামনে আমার বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে মেসেজ করেছে অবন্তী। চেক করে দেখি সেই নাম্বার থেকে আরো 10-12টা মেসেজ এসেছে। সম্ভবত মেসেজের সংখ্যা লিমিটেড থাকার কারণে একই মেসেজটা কয়েকবার ভেঙে ভেঙে করতে হয়েছে। তারপর আমি সেই মেসেজগুলো পড়তে শুরু করলাম। তিনি ঠিক এভাবে লিখেছেন, ফাহাদ আমাকে মাফ করে দিও, যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেইভাবে সেদিন আমার বাবা দুহাত জোর করে আমার সামনে অসহায়ের মতো কান্না করেছে। তখন তার ভালোবাসার কাছে আমার আর তোমার ভালোবাসা হেরে গেছে। তাই আজ 11 দিন যাবৎ আমি অন্য কারো স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আমার সব সময় চিন্তা হতো তুমি আমাকে কষ্ট দিবে, আমার সব সময় ভয় হতো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবে। কিন্তু আজ দেখো আমি তোমাকে কষ্ট দিলাম, আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন কি অদ্ভুত, তাই না? তোমার মনে আছে আমি যখন কাঁদতে কাঁদতে বলতাম তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যেও না, তখন তুমি হাসতে হাসতে বলতে পাগলি, তোকে ছেড়ে কখনোই যাব না। তখন আমি ভীষণ রাগ করতাম, কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি নেই এমন একটা পৃথিবী আমি কখনো কল্পনাও করতে পারিনি। অথচ অন্য কেউ আজ আমার স্বামী। প্রতিদিন তার সাথে ঘুমাতে হয়, ঘুম থেকে উঠে চোখ মেলে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবন এমন কেন হয়? যে যাকে চায় তাকে কেন পায় না? যে যাকে চায় তাকে পেলে প্রকৃতির তাতে কি যায় আসে? প্রকৃতি কেন মানুষকে কাঁদায়? হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যায়, তাই আমি ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, নাম্বারটা বন্ধ করে দিয়েছিলাম, এমনকি বিয়ের দিন ফেসবুক আইডিটাও ডিলিট করে দিয়েছিলাম। কষ্ট পেয়েছ তা আমি জানি। যার সঙ্গে সারাটা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম, অবশ্যই তাকেই আমি কষ্ট দিলাম। বিয়েটা পুরো পরিবারের ইচ্ছেতে হয়েছে, তাই সবাই অনেক খুশি। আমার স্বামীও মানুষটা ভালো, এখন পর্যন্ত ভালো, কিন্তু ভবিষ্যতে কি হবে তা এখনো জানি না। তোমার সেই আমাদের প্রথম দেখার দিনটির কথা মনে আছে? ওটাই ছিল আমাদের প্রথম দেখা, আবার ওটাই হয়ে গেল আমাদের শেষ দেখা। আসলে মানুষের চিন্তার বাইরেও কত কিছু ঘটে, তাই না? তুমি আর আমি সেদিন একসঙ্গে 3 ঘন্টা ছিলাম, অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিক্সায় তুলে দিলে, তখন তুমি আমার হাতটা ধরেছিলে। ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ। সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু রিক্সাটা ছেড়ে দিল, তখন আমি ছাড়তে বাধ্য হলাম। ছেড়ে দিলাম তোমায়, আমি ছেড়ে দিলাম ভালোবাসা। তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছ, এখন তো আমি তোমার না। আচ্ছা, ওই শাড়িগুলো কি আমি পাবো? তোমার যখন ওই শাড়ি পছন্দ হতো তখনই তুমি আমার জন্য শাড়ি কিনে রাখতে। আমি বলেছিলাম বিয়ের পর সবগুলো একসঙ্গে দিও। আজ আমি বিবাহিত, কিন্তু স্বামী তুমি নও। আর এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি। তুমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও, আর ওই সমস্ত শাড়িগুলো তাকে উপহার দিও। মেয়েরা শাড়ি পেলে কতটা খুশি হয় তা হয়তো তুমি জানো না। তোমার বউকে যখন শাড়িগুলো উপহার দিবে, তখনই হয়তো তুমি উপলব্ধি করতে পারবে। তোমার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনো অনলাইনে আসবো না। নাম্বারটা ফেলে দিব, আর জীবনে কখনোই আমাদের হয়তো কথা হবে না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনো যদি চলার পথে দেখা হয়ে যায়, তাহলে অচেনা হয়ে চলে যেও, সামনে এসো না। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন কিন্তু একটাই। ভালো থাকো ভালোবাসা, আমি ভালো নেই। অবন্তীর এই মেসেজগুলো পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তখন একদিন রাতে ফাহাদ অফিস থেকে এসে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। ভাঙা ফোনটা আর অন হলো না, গুরুত্বপূর্ণ কল আসতে পারে, তাই ওর সিমটা আমার ফোনেই রেখেছিল। ফাহাদ সেদিন রাগ করে বলেছিল, অবন্তী যদি আর কল না দেয় তাহলে কখনোই আর নতুন মোবাইল কিনবো না। অবন্তী যেদিন কল দেবে সেদিনই নতুন মোবাইল কিনবো। তার 2 দিন পর ফাহাদের প্রচন্ড জ্বর হয়। জ্বর হওয়ার পরের দিন ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালের ডক্টর দেখে বললো ডেঙ্গু হয়েছে, তবে কোনো সমস্যা নেই। সেদিন ডাক্তারের কথা বিশ্বাস করেছিলাম, তবে ডক্টর তো সবকিছু জানেন না। যিনি জানেন তিনি তো হলো সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই সামান্য জ্বরকে মৃত্যুর উসিলা করলেন। যে ডক্টর বলেছিল চিন্তার কিছু নেই, সেই ডক্টরই আজকে সকালে ফাহাদকে মৃত বলে ঘোষণা করলো। ফাহাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা। তারপর আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমি অবন্তীকে ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না। অবন্তী যদি সত্যি সত্যি আর কখনো অনলাইনে না আসে, সিমটাও যদি ফেলে দেয়, তাহলে ফাহাদের মৃত্যুর কথা অবন্তী আর হয়তো কখনোই জানতে পারবে না। কি লাভ? সত্যের নতুন জীবন শুরু করেছে মেয়েটা, তাকে কষ্ট দিয়ে কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তী হয়তো ফাহাদের কথা মনে মনে চিন্তা করবে। সে হয়তো মনে মনে ভাববে ফাহাদ সেই শাড়িগুলো তার স্ত্রীকে গিফট করে দিয়েছে, আর সেই শাড়িগুলো পরেই তার স্ত্রী হয়তো তার সামনে ঘোরাফেরা করে। কিন্তু ফাহাদ যে সাদা কাফন পরে নিজে কবরে চলে গেছে, সেই কথাটা না হয় অবন্তীর নাই জানা থাক। আমি তখন আমার ফোন থেকে অবন্তীর নাম্বারে একটি মেসেজ করলাম, আমার জন্য ভেবো না, স্বামী সংসার নিয়ে ভালো থেকো, মনে রেখো বিয়ের বন্ধন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন, ভালো থেকো ভালোবাসা। অবন্তী তখন রিপ্লাই করে বললেন, এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ, আর কখনো মেসেজ দিও না, ভালো থেকো, বিদায়, চিরবিদায়। মোবাইলটা পকেটে রাখলাম। এতক্ষণে ফাহাদের বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স চলে এসেছে। কফিনে রাখা আমার বন্ধু ফাহাদকে নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। আমি তখন ফাহাদের কফিনটা স্পর্শ করে বললাম, তার সঙ্গে আর কখনোই একই গাড়িতে চলা হবে না। এটাই ছিল আমাদের শেষ ভ্রমণ। বিদায় বন্ধু, চিরবিদায়।